পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ অষ্টম শ্রেণীর বাংলা নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত। এই চন্দ্রগুপ্ত নাটক থেকে যে সমস্ত প্রশ্নগুলো হাতে কলমে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা নিয়ে ভিডিওটা তৈরি করা হয়েছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো। ভিডিওটা দীর্ঘ, প্রচণ্ড বড় হবে, যদিও কিছু অংশ আমি পরবর্তী আলোচনার জন্য রেখে দিয়েছি, অর্থাৎ সেকেন্ড পার্টের জন্য আমি রেখে দিয়েছি। সেগুলো আমি পরে আলোচনা করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, যদি তোমরা উপকৃত হও, তাহলে কমেন্টে লিখে জানিও। তাহলে আমি কিন্তু পরে একটা ভিডিও এই হাতে কলমের প্রশ্নগুলো নিয়ে আরেকটা ভিডিও আমি আনবো। তো প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো চন্দ্রগুপ্তের যে অংশটা রয়েছে, দ্বিজেন্দ্রলাল রায়, ফার্স্ট যে দ্বিজেন্দ্রলাল রায় সম্বন্ধে বলা আছে, দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন? তিনি কৃষিবিদ্যা শেখার জন্য বিলে গিয়েছিলেন। তাহলে আমরা কিন্তু এটা লিখব। তার রচিত দুটি নাটকের নাম লেখো। তার রচিত দুটি নাটকের নাম, এখানে অনেকগুলো নাটক রয়েছে, চন্দ্রগুপ্ত, শাহজাহান, মেবার পতন, নূরজাহান, সীতা, যে কোনো দুটো নাটকের নাম তোমরা এখানে লিখতে পারো। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নে নাট্যাংশটির ঘটনাস্থল এবং সময় নির্দেশ করো। নাট্যাংশটির ঘটনাস্থল আমরা এইভাবে লিখতে পারি যে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাস্থল হলো সিন্ধু নদের তীর এবং সময় হলো সন্ধ্যাকাল। সন্ধ্যার সময় এই একদম নাটকের শুরুতেই কিন্তু বলা আছে, যে তার যে পরিচয় দেওয়া আছে নাটকের শুরুতে, সেখানে কিন্তু বলা আছে যে কাল সন্ধ্যা, আর স্থান হলো সিন্ধু নদ তট, অর্থাৎ সিন্ধু নদের তীর। পরের প্রশ্ন হলো নাট্যাংশে উল্লেখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। নাট্যাংশে যেইটুকু পরিচয় পাওয়া গেছে হেলেন চরিত্রের আমাদের দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকে, তাতে হেলেন হলেন গ্রিক সম্রাট সেকেন্ডারের যে সেনাপতি ছিলেন সেলুকাস, তার কন্যা, এবং পরবর্তী সময় তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের স্ত্রী হিসাবেও তাকে কিন্তু তার পরিচয় আমরা পাই। যদিও আমাদের নাটকে সেটা উল্লেখ নেই, তাহলে আমরা বলবো যে হেলেন হলেন সেকেন্ডারের সেনাপতি সেলুকাসের কন্যা। তো রাজার প্রতি রাজার আচরণ, উদ্ধৃতাংশের বক্তাকে এই কথাটা কে বলেছিলেন যে রাজার প্রতি রাজার আচরণ করুন? তো এই কথাটি বলেছিলেন ভারতীয় একজন রাজা, ভারতীয় প্রদেশের একজন রাজা, তিনি পুরু, তার নাম পুরু, যিনি কিন্তু মহামতি সেকেন্দারের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। জগৎ একটা কীর্তি রেখে যেতে চাই। বক্তা কিভাবে কীর্তি রেখে যেতে চান? বক্তা হলেন সেকেন্দার। তিনি ভেবেছিলেন যে দিগ্বিজয় করবেন, বিভিন্ন জায়গা তিনি দখল করবেন, এবং এই দিগ্বিজয়ের মাধ্যমে তিনি বিভিন্ন জায়গা দখলের মাধ্যমে, বিভিন্ন জায়গা অভিযানের মাধ্যমে তিনি কিন্তু একটা কীর্তি রেখে যেতে চেয়েছিলেন। তাহলে বক্তা সেকেন্দার তিনি দিগ্বিজয়ের মাধ্যমে একটা কীর্তি জগতে রেখে দিতে চাইছেন। পরের প্রশ্ন হলো সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন? তো বক্তা এখানে কি? বক্তা হলেন চন্দ্রগুপ্ত। তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কারণ চন্দ্রগুপ্তকে একজন গুপ্তচর মনে করা হয়েছে, এবং গুপ্তচর মনে করার জন্য তাকে গুপ্তচর হিসাবে বন্দি করার নির্দেশ দেওয়া হয়েছিল, এবং তাই তিনি বলেছিলেন যে আমাকে বন্দি করার আগে আমার সাথে যুদ্ধ করতে হবে, এবং যুদ্ধ করলে যদি আমাকে মেরে ফেলেন তাহলেই কিন্তু আমাকে বন্দি করতে পারবেন না, আমাকে বধ না করলে আমাকে বন্দি করতে পারবেন না, এমনি আমি কিন্তু বন্দি হব না। একজন শৌর্য বীর্য সম্পন্ন একজন বীর মানুষের মতো তিনি কিন্তু এই কথাটি বলেছিলেন। এবার আমরা পরের প্রশ্নে চলে আসছি। 3 নম্বরের প্রশ্নে আমরা কিন্তু চলে আসব। 3 নম্বরের প্রশ্নে কি বলা আছে? 3 নম্বর প্রশ্নে বলা আছে কি বিচিত্র এই দেশ। বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? একদম শুরুতে কিন্তু আমাদের এই নাটকের শুরুতেই কিন্তু এই দেশের বৈচিত্র্য কিন্তু বলা হয়েছে। এখানে কি বলা হয়েছিল? যে দিনে প্রচণ্ড সূর্য তার গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যাচ্ছে। দেশের যে সৌন্দর্য বলতে গিয়ে এটা বলা হয়েছে যে সেকেন্দার বলছেন সেলুকাসকে
উদ্দেশ্য করে বলছেন যে ভারতবর্ষের যে প্রাকৃতিক বৈচিত্র্য আমি দেখছি তাতে নানা বিভিন্নতা আমরা দেখতে পাচ্ছি দিনে প্রচণ্ড সূর্যের গাঢ় নীল আকাশকে পুড়িয়ে দিয়ে যাচ্ছে, আর রাত্রিবেলা শুভ্র চাঁদ তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দিচ্ছে। অন্ধকার রাত্রে অগণিত উজ্জ্বল তারা যখন এর আকাশে ঝলমল করছে, আমি অবাক হয়ে বিস্মিত আতঙ্কে চেয়ে থাকছি। তারপরে বর্ষাকালে ঘন কালো মেঘ গুরুগম্ভীর গর্জনে দৈত্য সেনার মতো আকাশ ছেয়ে আসছে, আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখছি। এই সমস্ত কিছু কিন্তু বলছে। তারপরে বলছে, একদিকে এই দেশে বিরাজ করছে হিমালয়ের চূড়া যেটা আকাশকে ভেদ করছে, এবং অন্যদিকে বিশাল নদ নদী, সেই নদ নদী তার প্রচণ্ড উদ্দাম নিয়ে গতি নিয়ে ছুটে চলেছে। আর এর মরুভূমি কি করছে? স্বেচ্ছাচারের মতো বালি নিয়ে যেন খেলা করছে। তাহলে এখানে কিন্তু সব কিছু যেরকম গল্পের শুরুতে বলা আছে সেই সমস্ত কিছু কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে সেলুকাসকে উদ্দেশ্য করে সেকেন্দার কি বলেছিল? যে দিনে প্রচণ্ড সূর্য গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যাচ্ছে, রাত্রিকালে জ্যোৎস্না স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দিচ্ছে চাঁদ, আর অন্ধকার রাত্রে অগণিত তারা আকাশে ঝিলমিল করছে, আমি অবাক হয়ে সেটা দেখছি। বর্ষাকালে ঘন কালো মেঘ গুরু গুরু গর্জন করে দৈত্য সেনার মতো যেন আকাশ ছেয়ে রেখেছে। আর হিমালয় পর্বত, বরফে ঢাকা হিমালয় পর্বত যেন স্থিরভাবে দাঁড়িয়ে আছে, আর বিশাল বড় বড় নদী প্রচণ্ড জলোচ্ছ্বাস নিয়ে খুব বেগে ছুটে চলেছে, আর মরুভূমি স্বেচ্ছাচারের মতো বালি নিয়ে খেলা করছে। এইটাই কিন্তু বলতে হবে, এটাই তোমরা গুছিয়ে এটা লিখবে। যেটা বললাম সেটা শুনেও তোমরা এটা লিখে নিতে পারো। ভাবলাম এই একটা জাতি বটে, বক্তাকে তার এমন ভাবনার কারণ কি? বক্তা হলেন গ্রিক সম্রাট সেকেন্দার বা আলেকজান্ডার, যার কথা আমরা বলছি। তা তার এমন ভাবনার কারণ কি? তার এমন ভাবনার কারণ হলো যে তিনি ম্যাসিডন থেকে তিনি এসেছেন, অর্ধেক এশিয়া বা এশিয়ার অর্ধেক জায়গা তিনি তার শৌর্যবীর্যের পরিচয় তিনি দিয়েছেন, কারো কাছে তিনি বাধা পাননি। কেবলমাত্র এই শতদ্রু নদী তীরে এসে তিনি একজন ক্ষুদ্র রাজা পুরুর কাছে তিনি কিন্তু বাধা পেয়েছেন। এরপরে যখন পুরুকে বন্দি করে, পুরু যখন তার সাথে যুদ্ধে পরাজিত হলো, তখন পুরুকে বন্দি করে আনা হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বন্দি পুরু সেকেন্দারের কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করেন। তাতে পুরু বলেছিল যে একজন রাজার প্রতি একজন রাজা যেরকম আচরণ করে সেরকম আচরণই তার কাছে প্রত্যাশা করে। এই কথার মধ্য দিয়ে তিনি ভারতবাসীর যে জাতিগত একটা শৌর্য, তাদের যে আত্মসম্মান, তাদের যে সাহস, এই সমস্ত কিছু পরিচয় তিনি পেয়েছিলেন। এই পরিচয় পেয়ে তিনি গ্রিক সম্রাট সেকেন্দার তিনি কিন্তু এই মন্তব্যটি করেছিলেন যে ভারতবর্ষ একজন পুরু রাজার সঙ্গে তার যে কথোপকথনে তিনি ভারতবাসী জাতির পরিচয় পেয়েছিলেন, এবং তা থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে এটা একটা জাতি বটে। 3 নম্বর প্রশ্ন, এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? এই প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন? কারণ তিনি অর্ধেক এশিয়া প্রায় দখল করে ফেলেছেন, বিভিন্ন জায়গা তিনি দখল করেছেন, পুরুরাজের কাছে তিনি এসে বাধা পেয়েছেন, এবং তারপর তিনি উপলব্ধি করেছিলেন যে তিনি দীর্ঘ সময় ধরে যুদ্ধ করেছেন, তার সেনারা ক্লান্ত হয়ে পড়েছে, তার সেনারা অপ্রতিরোধ্য হবে তখনই যদি তারা একটু অবসর পায়। তারা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তার সেনা দলের সংখ্যাও কমে গেছে। সেই রকম তৎপর সেনা এই মুহূর্তে নেই। যদি ভারতবর্ষের বিভিন্ন জায়গা যদি তাকে দখল করতে হয়, তাহলে ভারতবর্ষীয় যে সমস্ত বীর রাজা, কারণ পুরুকে যদিও পরাজিত করেছেন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতীয়রা কিন্তু কম শক্তিশালী নয়, খুব কম ক্ষমতাশালী নয়। তাই ভারতীয়দের মতো একটা জাতিকে যদি তাদের উপর যদি জয়লাভ করতে হয়, তাহলে তাকে কিন্তু আরও অনেক সেনা নিয়ে আসতে হবে নিজের দেশ থেকে। তাই তিনি উপলব্ধি করেছিলেন যে এই দিগ্বিজয় তাকে অসম্পূর্ণ রেখে কিন্তু যেতে হবে, না হলে তার পক্ষে সম্ভব হবে না ভারতবর্ষকে দখল করা। এই উপলব্ধি থেকে তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন। 3.4 নম্বর প্রশ্নে যেটা আছে, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শেখে নাই, কথাটা কে বলেছিলেন? আমাদের যে নাটক, এই নাটকের যে প্রধান চরিত্র, যার নামে এই নাটকটার নাম, সেই চন্দ্রগুপ্ত, প্রধান চরিত্র চন্দ্রগুপ্ত কিন্তু এই কথাটি বলেছিলেন। তো কোন সত্য সে উচ্চারণ করেছে? প্রশ্নে বলা হয়েছে ভারতবর্ষী মিথ্যা কথা কখনো বলেনি, তাহলে সে সত্য কথাটা কি বলেছিল? যখন চন্দ্রগুপ্তকে গুপ্তচর ভেবে চন্দ্রগুপ্তকে নিয়ে আসা হয়েছিল গ্রিক সম্রাট সেকেন্দারের সামনে বা আলেকজান্ডারের সামনে,
বলা হয়েছিল যে চন্দ্রগুপ্ত বসে বসে তালপাতায় কিছু লিখছিল। তো চন্দ্রগুপ্ত কি লিখছিল এটা যখন সেকেন্দার জানতে চাইলেন, তখন সেকেন্দার যখন জানতে চাইলেন তখন কিন্তু চন্দ্রগুপ্ত বলেছিল যে যা বলবো আমি সত্যিই বলছি, আমি ভারতবাসী কখনো মিথ্যে বলতে শেখেনি। এবং এই সূত্রে সে যে সত্যি কথাগুলো বলেছিল সেগুলো বলল যে সেলুকাসের কাছ থেকে, গ্রিক সেনাপতি সেলুকাসের কাছ থেকে সে 1 মাসের উপর সময় ধরে গ্রিক সম্রাটের সেনাবাহিনী কিভাবে পরিচালনা করা হয়, কিভাবে সৈন্য সাজানো হয়, তাদের যে যুদ্ধের নিয়ম কানুন, এই সমস্ত কিছু গ্রিক সেনাপতি সেলুকাসের কাছ থেকে তিনি শিখছিলেন। কিন্তু তিনি যখন জানতে পারলেন যে গ্রিক সেনাবাহিনী আর এইখানে থাকবে না, তারা পরের দিন চলে যাবে সেনাবাহিনী নিয়ে, তখন তিনি যা এতদিন ধরে শিখেছিলেন সে সমস্ত কিছু তিনি ওখানে বসে তালপাতায় লিখে নিচ্ছিলেন। কারণ সেই যা যা শিখেছিলেন সেগুলো তার জানার প্রয়োজন রয়েছে। এই সত্যের কথাই তিনি কিন্তু উচ্চারণ করেছিলেন সেলুকাসের কাছে। 5 নম্বর প্রশ্ন, আমার ইচ্ছা হলো যে দেখে আসি, বক্তার মনে কোন ইচ্ছা জেগে উঠেছিল? তার পরিণতি বা কি হয়েছিল? বক্তার মনে কি ইচ্ছা জেগে উঠেছিল? বক্তা এখানে কে? বক্তা হলেন চন্দ্রগুপ্ত। সে চন্দ্রগুপ্ত তার বিমাতার পুত্র, অর্থাৎ সৎ ভাই যেটাকে আমরা বলি, তার দ্বারা নন্দরাজার দ্বারা তিনি কিন্তু তার রাজ্য হারিয়েছিলেন। এবং তারপর তিনি শুনেছিলেন যে সুদূর ম্যাসিডন থেকে গ্রিক সেনা এসেছে, যাদের প্রধান হলেন সেকেন্দার। তিনি অর্ধেক এশিয়া জয়লাভ করেছেন। তার যে বীরত্ব, সেই বীরত্ব চন্দ্রগুপ্ত নিজের চোখে দেখতে চান। তার প্রচণ্ড আগ্রহ হয়েছে সেই বীরত্ব, কিভাবে তার সেনারা এত অপ্রতিরোধ্য, এত বীর সেনা কিভাবে তৈরি করা হয়েছে সেটা তিনি জানতে চাইলেন। এই জন্য তিনি গ্রিক শিবিরের কাছে এসেছিলেন। তারপরে কি হয়েছিল, তার পরিণতি কি হয়েছিল? তারপরে গ্রিক সেনাপতি সেলুকাসের সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং সেলুকাসের কাছ থেকে তিনি যুদ্ধ কৌশল সম্বন্ধে সমস্ত কিছু জানতে পেরেছিলেন। তারপর সমস্ত কিছু তিনি তালপাতায় লিখে নিচ্ছিলেন। এরই মধ্যে অ্যান্টিগোনাস তাকে ধরে এবং গুপ্তচর ভেবে তাকে সম্রাটের কাছে নিয়ে আসে এবং পরে সমস্ত কিছু তিনি সম্রাট তার কাছে সত্যি কথাটা জানতে পারেন। এই ছিল এই 5খানা প্রশ্ন। এর পরের অংশে আমরা চলে যাচ্ছি। পরের অংশে দেখো 4 নম্বর এবং 5 নম্বরের তাৎপর্য নির্দেশ করো, এবং এখানে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে এবং 5-এর যে প্রশ্নগুলো রয়েছে এগুলো নিজেরা চেষ্টা করো এবং পরবর্তী ভিডিওতে এই 4 এবং 5-এর অংশগুলো কিন্তু আলোচনা করব। এরপরে আমরা চলে যাচ্ছি ব্যাকরণের অংশে। ঠিক আছে, ব্যাকরণের অংশে আমরা চলে যাচ্ছি 6 নম্বরের যে সমস্ত ব্যাকরণের অংশগুলো রয়েছে। প্রথমে রয়েছে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। অর্থাৎ প্রথমে সন্ধি বিচ্ছেদ রয়েছে। তোমরা যদি সন্ধি বিচ্ছেদ আগে করে থাকো তাহলে তো নিশ্চয়ই তোমরা সন্ধি বিচ্ছেদ সম্বন্ধে জানো, অনেক কিছুই জানো। আমরা এখানে শব্দটা আমাদের খুঁজে বার করতে হবে কোন কোন শব্দের সন্ধি হবে, এবং তারপরে সেটাকে কিন্তু আমরা সন্ধি বিচ্ছেদ করে এখানে সাইডে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে প্রশ্নটা রয়েছে, আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছি। এখানে নির্বাক যে শব্দটা রয়েছে এখানে নির্বাক এই শব্দটার কিন্তু সন্ধি বিচ্ছেদ হবে, বাকি অংশের নয়। তা নির্বাক শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়াবে? নয়রসি নি, এখানে বিসর্গ হবে, যুক্ত বাক, নির্বাক। ঠিক আছে, পরের 2 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, বিশাল নদ নদী ফেনীল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে। এখানে কিন্তু দুটো শব্দের সন্ধি বিচ্ছেদ হতে পারে, একটা হলো উচ্ছ্বাস, একটা উদ্দাম। তো উচ্ছ্বাসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, উচ্ছ্বাস তোমরা করতে পারো, উৎ খণ্ডিত যুক্ত শ্বাস, তাহলে অবশ্যই আকার দন্তস্ব। উদ্দামও করতে পারো, উৎ যুক্ত দাম। ঠিক আছে, 3 নম্বরে যেটা আছে, নির্ভীক নিষ্কম্পভাবে উত্তর দিল রাজার প্রতি রাজার আচরণ। এখানে তোমরা এই নির্ভীক শব্দটা সন্ধি বিচ্ছেদ করতে পারো। নির্ভীক, নি বিসর্গ হবে, ঠিক আছে, যুক্ত ভিক, ভয় দীর্ঘী ক। ঠিক আছে, এটা তোমরা করতে পারো।
আমি এসেছি শৌখিন দিগ্বিজয়। শৌখিন দিগ্বিজয়ে, এখানে দিগ্বিজয়ে শব্দটা সন্ধি বিচ্ছেদ কিন্তু হয়। দিক দিক যুক্ত বিজয়ে, দিগ্বিজয়ে। ঠিক আছে, এবারে তুমি ঋতরাজ্য উদ্ধার করবে। এখানে উদ্ধার, উদ্ধার শব্দটা সন্ধি বিচ্ছেদ হতে পারে। উত যুক্ত হার, হয়কার র, উদ্ধার। ঠিক আছে, এরপরে আমরা সাতের ব্যাস বাক্য সহ সমাসে আমরা চলে যাব। ব্যাস বাক্য সহ সমাস করো। প্রথমটা রয়েছে দৈত্য সৈন্য। দৈত্য সৈন্য, এটা আমরা করতে পারি দৈত্যদের সৈন্য। কি পড়ব? দৈত্যদের সৈন্য। ভালো করে শুনে নাও, দৈত্যদের সৈন্য। এটা সম্বন্ধ তৎপুরুষ সমাস। সম্বন্ধ তৎপুরুষ সমাস। বানানটা দন্তস্ব ময় বয় নয় ধয় তৎপুরুষ। ঠিক আছে, সমাস সম্বন্ধে যদি ধারণা না থাকে, পরবর্তী কোনো সমাস সংক্রান্ত ভিডিও দিয়ে দেব আমি। নদ নদী। নদ নদী খুবই সহজ একটা সমাস। নদ ও নদী, এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। স্নেহচ্ছায়া। স্নেহচ্ছায়া, স্নেহ রূপ ছায়া, মাঝে রূপ আসবে, এটাকে রূপক কর্মধারার সমাসের উদাহরণ। স্নেহ রূপ ছায়া, এটা রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। অসম্পূর্ণ। অসম্পূর্ণ হবে নয় সম্পূর্ণ। না তৎপুরুষ বা নয় ইয়, নয়ের পরে ইয় বা নিয় তৎপুরুষ সমাস বললেও একই কিন্তু সমাস। নয় তৎপুরুষ বা নয় ইয় তৎপুরুষ। বিজয় বার্তা। বিজয় সূচক বার্তা, এখানে মাঝে সূচক শব্দটা পরবর্তী সময়ে সন্ধিযুক্ত শব্দ, সমাসবদ্ধ শব্দে কিন্তু থাকবে না। এই মধ্যপদটা লুপ্ত হয়ে যাবে, তাই এটাকে বলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বিজয় সূচক বার্তা, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে আরেকটা রয়েছে অভ্রভেদী। অভ্রকে, অভ্র মানে হলো আকাশ, ঠিক আছে, অভ্রকে ভেদ করে যে, এটা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল বলতে আমরা কি বুঝি? ক্রিয়ার কাল বলতে কিন্তু ওই যে আমরা টেন্স যে করি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে ভাগগুলো রয়েছে বাংলার ক্ষেত্রেও একই রকমভাবে ভাগ রয়েছে। অতীত, বর্তমান, ভবিষ্যৎকাল এবং তার মধ্যেও নানা ভাগ রয়েছে। তো প্রথম যেটা হলো, হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তাহার পাশে দণ্ডায়মানা। হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তাহার পাশে দণ্ডায়মানা, এটা কি কালের উদাহরণ? এটা কিন্তু প্রেজেন্ট, বাংলা ইংরেজিতে যদি বলি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর বাংলায় বললে ঘটমান বর্তমান। তাহলে ক্রিয়ার কাল নির্দেশ করে যদি বলে তাহলে আমরা বলবো ঘটমান বর্তমান। এই মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে, এটাও একটা কন্টিনিউয়াস ফর্ম, এটাও ঘটমান বর্তমানের উদাহরণ। চমকিত হলাম। চমকিত হলাম, এটা সাধারণ অতীত, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ইংরেজিতে বলতে পারি, বাংলায় বললে সাধারণ অতীত, সাধারণ অতীতকাল। আমার শিবিরে তুমি গুপ্তচর হয়ে প্রবেশ করেছ, এটা পুরা ঘটিত বর্তমান, এটাকে বলবো পুরা ঘটিত বর্তমান বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বলতে পারি ইংরেজিতে। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও, এটা কিন্তু আদেশ, অনুরোধ ইত্যাদি, উপরোধ ইত্যাদি করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে বা অর্ডার করা হচ্ছে, এরকম বোঝাচ্ছে। এটাকে তাই বলা হয় বর্তমান অনুজ্ঞা। অনুজ্ঞা, আদেশ, অনুরোধ, উপরোধ ইত্যাদি থাকলে সেটাকে অনুজ্ঞা বলা হয়, এটা বর্তমান অনুজ্ঞা। অনুজ্ঞা বানানটা কারো অসুবিধা হলে অ নয় রস্যু নয় জয় আকার, ঠিক আছে, তোমরা দেখে নাও কিভাবে লিখেছি অনুজ্ঞা।
এরপরে আমরা চলে যাচ্ছি পরের এরপরে যে অংশটা রয়েছে কারক বিভক্তি। ঠিক আছে, কারক বিভক্তি নয়ের কারক বিভক্তি রয়েছে। কি বিচিত্র এই দেশ, তা দেশটা কি কারকের উদাহরণ? দেশটা হলো কর্মকারকের উদাহরণ। কর্মকারক কারক বিভক্তি যদি তোমরা সমস্যা থাকে আমি পরে ভিডিও করে দেব, কারক বিভক্তি সম্বন্ধে আলোচনা করব। তো এখানে কর্মকারকের উদাহরণ দেশ, এখানে কিন্তু অন্য দেশের সঙ্গে কিন্তু আর কিছু যুক্ত নেই, তাই দেশ একটা মূল শব্দ, তার সাথে কিছু যুক্ত নেই, তাই এটা শূন্য বিভক্তি। আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি, আতঙ্কে কি হবে? আতঙ্ক থেকে চেয়ে থাকি বা আতঙ্কের কারণে চেয়ে থাকি, এটা অপাদান কারকে। আর আতঙ্ক মূল শব্দ, এর সাথে এ আছে, তাই অপাদান কারকে এই বিভক্তি। মদমত্ত মাতঙ্গ জঙ্গত পর্বতসম মন্থর গতিতে চলেছে। তাহলে এখানে মাতঙ্গের তলায় দাগ আছে, মাতঙ্গ এটা কর্তৃকারক, মাতঙ্গ মানে হাতি, এটাই কর্তা এখানে, এবং মাতঙ্গ মূল শব্দ, এর সাথে কিছু নেই, তাই এটা শূন্য বিভক্তির উদাহরণ। এরপরে বাধা পেলাম প্রথম সেই শতদ্রু তীরে। শতদ্রু তীরের তলায় দাগ রয়েছে, কোথায় বাধা পেলাম? শতদ্রু তীরে বাধা পেলাম। তাহলে এটা অধিকরণ কারক, আর শতদ্রু তীরের তীরের পরে এ আছে, তাই এই বিভক্তি। আমি যা শিখেছি তাই পত্রে লিখে নিচ্ছিলাম। পত্রে মানে কোথায় লিখে নিচ্ছিলাম? পত্রে। তাহলে অধিকরণ কারকে পত্র মূল শব্দ, এ রয়েছে, তাই এ বিভক্তি। এরপরে আমরা চলে যাচ্ছি দল বিশ্লেষণ করোর মধ্যে। দল বিশ্লেষণ করো এই অংশে চলে যাচ্ছি। এরা অন্যান্য ভিডিওতে আমরা দল বিশ্লেষণ দেখেছি, এবার আবার আমরা করব। স্থিরভাবে, স্থির ভাবে, তাহলে স্থির দন্ত শয়থয় রস্যি বয়শূন্য র, স্থির ভাবে। স্থির, স্থিরের পরে কিন্তু আমরা কিছু পাচ্ছি না, স্থিরের পরে একটা হসন্ত হচ্ছে, তাহলে এটা রুদ্ধ দল। ভা আসছে, তাই এটা মুক্ত দল। বে আসছে, এটা মুক্ত দল। তাহলে দুটো মুক্ত দল, একটা রুদ্ধ দল আছে। ঠিক আছে, এর পরের শব্দ নিষ্কম্পভাবে। নিষ্কম্প স্বরে, নিষ্কম্প স্বরে আছে, নিষ্কম্প স্বরে, নিশ নয় রশ্মি মধ্যিনাশয় হসন্ত কম, নিষ্কম পো স্বরে, রে। ঠিক আছে, তাই নিষ্কম্প স্বরে, নিশ এটা রুদ্ধ দল, কম কম এটাও রুদ্ধ দল, স পো ও এটা আসছে মুক্ত দল, স অ আসছে, স মুক্ত দল, রে মুক্ত দল। ঠিক আছে, তাহলে তিনটে মুক্ত দল, দুটো রুদ্ধ দল। নিষ্কম্প স্বরের পরে আমরা এবার চলে যাচ্ছি বিজয় বাহিনী। বিজয় বাহিনী, বি জয় বাহিনী, তাহলে বি বৈরস্যি বি, জয় জ অন্ত্যস্ত জয়, বাহিনী। তাহলে দেখো বি, বি জয় বাহিনী, তাহলে এটা কতগুলো পাচ্ছি আমরা? বি, বি এটা মুক্ত দল, বি জয়, জয় রুদ্ধ দল, বা আ হি ই নি ই সবই দেখো এটা কিন্তু সব কটাই পরের তিনটেই মুক্ত দল হচ্ছে, মানে চারটে মুক্ত দল, একটা রুদ্ধ দল হচ্ছে। এরপরে হচ্ছে চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্তের চন, চন্দ্র গুপ্ত, গুপ্ত। তাহলে আমরা চন, চন রুদ্ধ দল, দো দ্র মুক্ত দল, গুপ রুদ্ধ দল, তো মুক্ত দল, দুটো মুক্ত দল, দুটো রুদ্ধ দল। এরপরে আর্য কুলরবি, এরপরে রয়েছে আর্য কুলরবি।
আর্যগুলো রবিতে আর জো কু লো রো বি, তাহলে আর আর রুদ্ধদল, জো মুক্তদল, কু মুক্তদল, লো রো বি, তাহলে সবই মুক্তদল, শুধু প্রথমেরটা হলো রুদ্ধদল। 6টা দলের মধ্যে 5টাই মুক্তদল। ঠিক আছে, এরপরে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করার অংশে আমরা কিন্তু চলে যাব। 11টা নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করা, লাস্ট যে অংশটা রয়েছে। নদতটে শিবির সম্মুখে সেকেন্দার এবং সেলুকাস অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। এটাকে দুটো বাক্যে ভাগ করতে বলেছে। এটা দুটো বাক্যে, বড় বাক্য আছে, এটাকে দুটো বাক্যে ভাগ করা হয়েছে, করতে বলা হয়েছে। তাহলে নদতটে শিবির সম্মুখে সেকেন্দার সেলুকাস অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন, তাহলে একটা হবে দাঁড়িয়েছিলেন, একটা হলো চাহিয়াছিলেন। তাহলে সেকেন্দার এবং সেলুকাস নদ তটে শিবির সম্মুখে দাঁড়াইয়াছিলেন, যেহেতু সাধু ভাষায় আছে, তাই সেকেন্দার এবং সেলুকাস নদ তটে শিবির সম্মুখে দাঁড়াইয়াছিলেন। তারপরে পরের বাক্যটা লিখতে পারি, তারা অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। তাহলে লিখতে পারি যে সেকেন্দার সেলুকাস নদ তটে শিবির সম্মুখে দাঁড়াইয়াছিলেন, এবং পরের বাক্য আমরা লিখতে পারি তারা অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। এবার পরেরটা হলো ইনডিরেক্ট স্পিচে বলা হয়েছে, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। এটা পরোক্ষ যুক্তিতে লিখতে হবে। এটা তোমরা যারা ভয়েস চেঞ্জ তোমরা করেছো তারা জানো। বক্তা জিজ্ঞেস করলেন যে শ্রোতা তার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করে। তাহলে বক্তা জিজ্ঞেস করলেন যে শ্রোতা তার কাছে কেমন আচরণ প্রত্যাশা করে। জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, এটা না সূচক বাক্যে। কীর্তি রেখে যেতে চাই, এটা হ্যাঁ সূচক বাক্যে আছে, এটা না সূচক বাক্যে লিখতে হবে। তাহলে এটা লিখতে হবে যে জগতে একটা কীর্তি না রেখে যেতে চাই না। জগতে একটা কীর্তি না রেখে যেতে চাই না, শেষে কিন্তু না আসবে বা নয় আসবে। তাই জগতে একটা কীর্তি না রেখে যেতে চাই না। আমি যা শিখেছি তাই এই পত্রে লিখে নিচ্ছিলাম, এটা সরল বাক্যে। আমার শেখা জিনিস আমি এই পত্রে লিখে নিচ্ছিলাম। আমার শেখা জিনিস আমি এই পত্রে লিখে নিচ্ছিলাম, বা আমার শেখা সমস্ত কিছু আমি এই পত্রে লিখে নিচ্ছিলাম। তোমার অপরাধ, 5 নম্বর, তোমার অপরাধ তত নয়, হ্যাঁ সূচক বাক্যে লিখতে হবে। তোমার অপরাধ তত নয়, তাহলে লিখতে হবে তোমার অপরাধ সামান্যই, তোমার অপরাধ সামান্যই। 6 নম্বর, এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তার কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। এই যে উপস্থিতের তলায় দাগ দেওয়া আছে, যে উপস্থিত পদের বিশেষ রূপ ব্যবহার করে, উপস্থিত শব্দের বিশেষ রূপ ব্যবহার করে লিখতে হবে। তা লিখতে হবে এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্রের ছাত্র হিসাবে তার কাছে উপস্থিতিতেই তিনি ত্রস্ত। এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্রের ছাত্র হিসাবে তার কাছে উপস্থিতিতেই তিনি ত্রস্ত। উপস্থিতটা উপস্থিতি হয়ে যাবে। পরের প্রশ্ন, কি বিচিত্র এই দেশ, এটা নির্দেশক বাক্যে করতে হবে। এই দেশ বড় বিচিত্র, বা এই দেশ অতি বিচিত্র। এই দেশ বড় বিচিত্র, বা এই দেশ অতি বিচিত্র, এটা লিখতে হবে। সত্য সম্রাট, না সূচক বাক্যে। মিথ্যা নয় সম্রাট, সত্যটা মিথ্যায় পরিণত করতে হবে। মিথ্যা নয় সম্রাট, নয় শব্দটা আনতে হবে, বা না বাচক শব্দ আনতে হবে। এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট, পরোক্ষ উক্তিতে করতে বলা হয়েছে। এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট, তাহলে পরোক্ষ উক্তিতে বলতে হবে বক্তা প্রশ্ন করলেন বা বক্তা জিজ্ঞাসা করলেন এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাওয়ার কারণ কি। বক্তা জিজ্ঞাসা করলেন এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাওয়ার কারণ কি। 10 নম্বর প্রশ্ন, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শেখে নাই, হ্যাঁ বাচক বাক্যে লিখতে হবে। তাহলে বলতে হবে ভারতবাসী এখনো পর্যন্ত শুধু সত্য কথা বলতেই শিখেছে। মিথ্যার বিপরীত হবে সত্য, এবং শেখে নাই না বাচক থাকবে না। তাহলে ওখানে লিখতে হবে ভারতবাসী এখনো পর্যন্ত শুধু সত্য কথা বলতেই শিখেছে।
আমি এরূপ বুঝি নাই হ্যাঁ সূচক বাক্যে, আমি অন্যরূপ বুঝেছি বা অন্য রকম বুঝেছি। ঠিক আছে, এরূপ বুঝি নাই নাটা চলে যাবে, আমি অন্যরূপ বুঝেছি, বুঝিয়াছি বুঝি নাই বুঝিয়াছি হবে। সেকেন্দার সাহা এত কাপুরুষ তা ভাবি নাই, নিম্নলিখিত শব্দের বিশেষ্যের রূপ ব্যবহার করো। সেকেন্দার সাহার কাপুরুষত্ব হবে, কাপুরুষত্ব এতখানি ভাবি নাই। সম্রাট আমায় বদনা করে বন্দি করতে পারবেন না, এটাকে যৌগিক বাক্যে করতে বলেছে। সম্রাট আমায় বধ করবেন এবং তারপর বন্দি করবেন। সম্রাট আমায় বদনা করে বন্দি করতে পারবেন না, সম্রাট আগে আমায় বধ করবেন তারপরে বন্দি করবেন। আমি পরীক্ষা করছিলাম মাত্র, জটিল বাক্যে আমি যা করছিলাম তা নিতান্তই পরীক্ষা, এটাই জটিল বাক্যে করতে হবে। আমি যা করছিলাম তা নিতান্তই পরীক্ষা। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও না সূচক বাক্য। তুমি তোমার রাজ্যে নির্ভয়ে ফিরে যেতে বিরত থেকো না। তুমি তোমার রাজ্যে নির্ভয়ে ফিরে যেতে বিরত থেকো না। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও, এটা তুমি তোমার রাজ্যে নির্ভয়ে ফিরে যেতে বিরত থেকো না, এটা না সূচক আনতে হবে। এবং তাহলে কিন্তু বাক্যটা কিন্তু এইভাবেই করতে হবে, অন্যভাবে কোনোভাবে করার কিন্তু কোনো উপায় নেই, এইভাবেই করতে হবে। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও, তুমি তোমার রাজ্যে নির্ভয়ে ফিরে যেতে বিরত থেকো না। অর্থাৎ এই গেল আমাদের সমস্ত প্রশ্নের আলোচনা, দীর্ঘ হয়ে গেল। পাশাপাশি কিছু প্রশ্নের উত্তর আমি আলোচনা করিনি, সেগুলো পরবর্তী সময়ে প্রয়োজন পড়লে তোমরা বলবে, সেই ভিডিওটা আমি তৈরি করে দেব। তো এই ছিল সামগ্রিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্টে লিখে জানিও কি ভিডিও দেখতে চাও। ধন্যবাদ।